সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। এই ঝুঁকিকে তো জেনে শুনেই আলিঙ্গন করে। তো যেটুকু বলা, আমি ফিরোজ ভাই অনেকগুলো কথা বলে গেছি, যদিও উনি ফটোগ্রাফার, ফটো সাংবাদিকতার দিক তুলে ধরতে এসে উনি একটা সাংবাদিকতারই অনেকগুলো বিষয় বলেছেন, যেটা আসলে আমার জন্য আমি বসে বসে শুনছিলাম, আমার জন্য খুব সহজ হবে। তো এখন বিষয় যেটা, সেটা হলো আমরা যারা সাংবাদিকতা করতে চাই বা করি বা এই চিন্তা করি, আমি প্রথম যে দুইটা বিষয়ের কথা আপনাদের একটু, সেটা কিন্তু মাথায় আবার নতুন করে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি না। কিন্তু যখন আপনারা নতুন করে এই পুরোনো জিনিসগুলো শুনবেন, তখন আবার নতুন করে আপনাদের মাথায় সেটা রেকর্ড হয়ে যাবে। সেটা বাস্তবায়ন করার একটা তাগিদ আপনাদের ব্রেইন আপনাদেরকে দিবে, আপনার একটা তাগিদ রয়েছে, তারা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করে দেয়। একসময় ছিল শুধু প্রিন্ট মিডিয়া সংবাদ, আর বলতে আমরা শুধু প্রিন্ট মিডিয়া সেটাকে বুঝতাম। এরপরে বিভিন্ন ধরনের চ্যানেল আসলো, এরপরে ডিজিটাল অগ্রগতির সাথে সাথে আমাদের এই সংবাদ যেই সংস্থার সভাপতি এবং দৈনিক আমাদের সময় বদলন প্রতিনিধি। আমি রংপুর বিভাগে 5টি বছর মাই টিভির বিভাগীয় প্রতিনিধি ছিলাম। এরপরে জাতীয় সংবাদ সংস্থা এনএলবিতে আমি 10 বছর কর্মরত ছিলাম। বর্তমানে আমি আমাদের সময় কর্মরত রয়েছি। সাংবাদিক দুই ধরনের রয়েছে। এক ধরনের সাংবাদিক লেখনির মাধ্যমে পরিচিতি অর্জন করে, তারা কোনো আইডি কার্ডের জন্য পয়সা খরচ করে না, কোথাও পত্রিকা অফিসে তদবির করে না। আর এক ধরনের সাংবাদিক রয়েছে, লেখনির সঙ্গে কোনো তাদের সম্পর্ক নেই, তাদের সম্পর্ক শুধু পত্রিকার কার্ডের জন্য। তারা অফিসে তদবির করে, পয়সা দিয়ে কার্ড নিয়ে তারা সাংবাদিক হয়। এমন সাংবাদিক রয়েছে যারা অফিস আদালতে বিভিন্ন দালালি করতে পছন্দ করে, তারা জীবনে কোনো নিউজ করে না, দালালি করেই তাদের পেশা। এক ধরনের সাংবাদিক রয়েছে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, লিখুনই তাদের পরিচয় ফুটে তোলে। আমি আজকে বলতে চাই, বাংলাদেশে একটি মানুষও বিনা শ্রম দেয় না। বাংলাদেশে একটি মানুষও বিনা শ্রম দেয় না। বাংলাদেশে একমাত্র পেশা রয়েছে এখনো, যে সাংবাদিকরা আজও বিনা শ্রম দিয়ে পেশায় রয়েছে। আমি জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে আমি তথ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, বাংলাদেশ যা রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা বিভাগের যারা পত্রিকা এবং টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিকের বাধ্যতামূলক বেতন এবং ভাতা দিতে হবে। আর যে সকল পত্রিকা এবং টেলিভিশন বেতন দিতে পারবে না, সেই সব টেলিভিশন এবং পত্রিকার ডিক্লেরেশন বাতিল করা উচিত। কারণ শ্রম ছাড়া যারা মজুরি পাবে না, শ্রমের মর্যাদা পাবে না, শ্রমের মর্যাদা পাবে না, তারা কখনো ভালো সাংবাদিকের আশা করতে পারে না। একটা পত্রিকার মালিক একটা সাংবাদিকের সামান্য মামলা হলে তাকে কি করে পত্রিকার বাদ দেয়? কি জন্য? পত্রিকার সাংবাদিক মামলা হয়, সম্পাদকের মামলা হয়, এই ভয়ে সাংবাদিককে বহিষ্কার করে। অথচ যে পত্রিকা
যুগ যুগ ধরে সাংবাদিকের বেতন দিল না, মজুরির মর্যাদা দিল না, সেই পত্রিকার কিন্তু আজও বাংলাদেশে কোনো সরকার, কোনো মন্ত্রণালয়, কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি শেষ পর্যায়ে বলতে চাই, এই রংপুরের শিল্পকলা একাডেমি কিন্তু মঞ্চ থেকে জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে অবিলম্বে রাজধানী শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় যেন যত পত্রিকা, যত টেলিভিশন রয়েছে তাদের প্রতিনিধিকে বাধ্যতামূলক মাসিক বেতন এবং ভাতা দিতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। তো আমি আমার বন্ধু মহিলাদের মতো ওই চিত্রজীবনে কিছু বলতে পারি না। আমার আরো একটা কাহিনী, একই ব্যক্তি কালকে তার কাজের স্বীকৃতি স্বরূপ একটা পুরস্কার পেয়েছে, আবার আজকে। আমি ওকে বললাম যে আগামীকাল আমরা একটি ব্যাচের বন্ধুরা তোকে একটা পুরস্কার দিয়ে হ্যাট্রিকটা করাই দিই। তো আসলে এটা বলার অর্থ হচ্ছে যে আসলে কাজের স্বীকৃতিটা আসলে ভালো কাজ করলে তার স্বীকৃতি পাওয়া যায় না। দুষ্টামি করেছি বন্ধুর সাথে, আপনাদের সাথে গান করলাম, কিন্তু এটা আসলেই একটা মাইল ফলক যে একই ব্যক্তি তার কাজের স্বীকৃতির জন্য প্রতিদিন সম্মানিত হলে তার আসলে কম করা হয়। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার বেশি কিছু বলার নাই, আমি অনেক কথা বলেছি আপনাদের সবার সাথে দীর্ঘ সময়। আমি শুধু এতটুকু বলবো যে আমি মঞ্চের সকলের দৃষ্টি আকর্ষণ করবো, যার যার এলাকায় আসলে 1-1.5 ঘন্টা কথা বলে খুব বেশি কিছু আসলে দেওয়া যায় না। অর্থনৈতিক যে আমাদের বরাদ্দ দরকার, রাষ্ট্রীয়ভাবে পত্রিকা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে বেতন দেন না। ওয়েস্ট বোর্ড অনেকেই বাস্তবায়ন করেন না, কারণ সেই পত্রিকাগুলোর অবস্থা এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট দেওয়া তাদের পক্ষে সম্ভব না। কিন্তু রাষ্ট্র যদি একটি সংবাদপত্রকে বিজ্ঞাপন, নিউজ প্রিন্ট সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে এবং ভর্তুকি দেয়, তাহলে অবশ্যই তার কর্মীদেরকেও প্রতিষ্ঠান সেটি দিতে পারবে। তাই অনুরোধ করব, এই জায়গাটি করুন, এই জায়গাটি বার্গেনিং করুন। আর আরেকটি অনুরোধ করব, যারা অনেকে বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সাংবাদিকতা করতে গিয়ে নানান নির্যাতন, মামলা হামলার শিকার হচ্ছি। আসলে বন্ধুরা, এখন সাংবাদিকতা করার মতো পরিবেশ বাংলাদেশে নয়, দ্বিতীয় বিশ্বের অনেক দেশ নেই। কারণ যারা স্বার্থপর বা যাদের স্বার্থের বিরুদ্ধে যখন এই একটা কলম কিংবা একটা ক্যামেরা নিয়ে কিংবা একটি মোবাইল নিয়ে আপনি প্রতিবাদ করতে যান, তারা কিন্তু সমাজে খুব ক্ষমতাশালী, তাদের অর্থ আছে, তাদের বিত্ত আছে, তাদের রয়েছে নানান বাহিনী, নানান শক্তি। এই শক্তির সঙ্গে যুদ্ধ করা, আমাদের সরাসরি যুদ্ধ করা খুবই কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। তাই অনুরোধ করব, বাংলাদেশ প্রেস কাউন্সিলে যে নীতিমালাটি রয়েছে, শুধু সাংবাদিকদের আচরণ, মানে শুধু সাংবাদিকদের জন্য নীতিমালা নয়, যে আচরণ বিধি রয়েছে, আইনি যে সাপোর্টগুলো রয়েছে, এবং কিভাবে একজন সাংবাদিক রণনীতি ত্যাগ করে, রণকৌশলে তথ্য উপাত্ত সংগ্রহ করে নিজের নিরাপত্তা নিশ্চিত করে আমাদেরকে সাংবাদিকতা করতে হবে, এই কৌশল কিন্তু এখন রপ্ত করার আমাদের সময় এসেছে। কারণ বুলেট কিংবা লাঠির সামনে কিংবা অবৈধ ক্ষমতাসীনদের রক্তচক্ষুর সামনে আপনি আমি 2-4 জন টিকতে পারিনি, টিকতে পারবো না। তবে কৌশল অবলম্বন করলে আমরা সফল হতে পারবই। এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং মানুষের সেবার কাজ করছে, রংপুর গ্রুপ কাজকে সম্মাননা জানাবো আমরা এখানে। আমার মনে হয় যে সেখানকার টিএমডি আলামিন ভাই আসার কথা, আমি আসতে পারেননি, তো তারা শীঘ্র চলে আসবে। তো এই ফাঁকে আমরা একটা বক্তব্য শুনবো। আমরা আপনাদের অবহিত করলাম যে সম্মাননার মধ্যে কাকে সম্মাননা দেব। প্রশ্ন আসছে যে প্রত্যন্ত অঞ্চলে থেকে আমরা ডেকে নিয়ে এসে সম্মাননা দিচ্ছি, মিশিয়ে যেটা জনগণ ভাইরাল যেভাবে হয় সেভাবে কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো আমি আশা করব যে আমাদের যারা সম্মানিত সাংবাদিক কর্মী রয়েছে তারা আরও পেশাদারিত্বের সাথে যারা জাতি কোনো ধরনের নিজের মাধ্যমে কোনোভাবে বিভ্রান্ত না হয়, সঠিক নিউজটা পরিবেশন করে এবং সঠিক তথ্য তুলে ধরে জাতিকে সঠিক পথে পরিচালিত করে। তো জাতীয় সংবাদ সংস্থার এই 45 পূর্তি উপলক্ষে
আমি তাদের আরও সফলতা কামনা করছি। আশা করছি আজকে যে প্রোগ্রামটি তারা করেছে ভবিষ্যতে এই ধরনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং জাতির যে গুণীজনকে আজকে সম্পর্কতা প্রদান করছে এর ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও গুণীজন বৃদ্ধি পাবে এবং আমার ভালো লাগলো মনে নিয়ে আর তো এই সাংবাদিকতা বিভাগে বা গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগে আমার পড়াশোনা কিন্তু ছিল মেনে নেওয়া। আমি সাংবাদিকতা পড়বো বা কমিউনিকেশনে পড়বো বিধায় ভর্তি হয়েছিলাম সেই বিশ্ববিদ্যালয়ে। সেই সময় 2000 সালে আমি 5-7টা তখন তো ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা দিয়ে ট্রেনিং সম্বর্ধনা গুণীজনের সহ আজকের এই সাংবাদিকের মহৎ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন রংপুর সদর 3 অফিসের সম্মানিত সদস্য বিলাল ভাই, উপস্থিত শিক্ষাবিদ প্রধান সংগঠন যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সেই মরহুম উস্তাদ আলতাফ হোসেন স্যারকে, যিনি তিলে তিলে এই সংগঠনকে গড়েছিলেন, যে সংগঠনকে নিয়ে আজকে আমরা সারা দেশে কাজ করছি, সেই আমাদের মরহুম উস্তাদকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকামেও আমাদের যারা বিভিন্ন সেক্টর থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা ভালো ভালো কাজ করবেন তারা কিন্তু অনুপ্রাণিত হবেন, এই বিশ্বাসটিও আমি রাখি। এবং পরিশেষে আমি যারা সাংবাদিক ভাই ও বোনেরা আছেন, আপনাদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমাদের রংপুর বিভাগের বিগত সময়ে যে বিভিন্ন রকম বৈষম্য হয়েছে সেই বৈষম্যগুলো দূরীভূত হবে। আমাদের উত্তরাঞ্চল কিন্তু অনেক সম্ভাবনাময়ী একটি অঞ্চল। এখানকার কৃষি, এখানকার সংস্কৃতি, এখানকার শিক্ষা, কিন্তু এত সম্ভাবনা থাকার পরেও আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা এই উত্তরাঞ্চল কিন্তু বৈষম্যের শিকার হয়েছি। তাই এই বৈষম্য থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে যেরকম প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি জায়গায় যেভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে, আমরাও সেই উন্নয়নগুলো থেকে আগামীতে আর বঞ্চিত হতে চাই না এবং সেই উন্নয়নগুলো আমরা যে ছিনিয়ে নিয়ে আসবো তার প্রথম পদক্ষেপটি কিন্তু আপনাদের সাংবাদিক ভাই ও বোনদেরকেই রাখতে হবে। পাশাপাশি আমাকে বলা হয়েছিল রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, তো আমি আসলে নিজেকে প্রশাসক হিসেবে পরিচয় দিতে কমফর্ট ফিল করি না। আমি মনে করি যে এই রংপুর সিটি কর্পোরেশনের আমি একজন সেবক, কারণ এই প্রতিষ্ঠানটি আসলে একটু ভলান্টিয়ার সার্ভিস আমার কাছে মনে হয়। যেমন আমাদের যখন ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন বা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা যখন নামাজ আদায় করেন, বা সনাতন ধর্মী ভাই বোনেরা যখন তাদের উপাসনালয়গুলোতে তারা যখন প্রার্থনা করেন, তখন কিন্তু আমাদের প্রশাসনের যে ভাইয়েরা তারা কিন্তু পাহারার কাজে নিয়োজিত থাকেন। তারা কিন্তু কখনো ওই আমাদের বিভিন্ন ধর্মপ্রাণ ভাই বোনেরা যখন তাদের ধর্মীয় কার্যক্রম করেন, তারা কিন্তু ওই কার্যক্রম থেকে বিরত থেকে ওই কার্যক্রমটি যেন নিরবচ্ছিন্ন হবে এবং শান্তিপূর্ণ উপায়ে যেন করতে পারে, এই জন্য কিন্তু পুলিশ ভাইয়েরা তাদেরকে পাহারার দায়িত্বে থাকে। ঠিক সিটি কর্পোরেশনের একই রকম একটি প্রতিষ্ঠান বলে আমার কাছে মনে হয় যে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের প্রায় 10 লক্ষের উপরে নাগরিক আছে। এই 10 লক্ষের উপরে নাগরিক নিশ্চিন্তে রাতে ঘুমোবে, তাদের নাগরিক সুবিধাগুলো তারা তাদের যে প্রাপ্যতা অনুযায়ী সেই নাগরিক সুবিধাগুলো তারা পাবে। তাদের প্রয়োজনীয় যে কাজকর্মগুলো আছে, ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজকর্মগুলো তারা নির্বিঘ্নে করবে। এই সকল নাগরিকের এই কাজকর্মগুলো যেন তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে করতে পারে, এটা পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু এই রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের। কাজে অনেক বড় একটি দায়িত্ব, এই দায়িত্বটি একা কখনো পালন করা সম্ভব নয়। তাই আমি সকলের সহযোগিতা চাচ্ছি, সকলের সত্য এবং বস্তুনিষ্ঠ যে সমালোচনা সেটিও আমি প্রত্যাশা করছি এবং এইগুলো যদি আপনারা অব্যাহত রাখেন তাহলে কোনো একটি সময় আমি হয়তো এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো আমি পূরণ করতে সমর্থ হব।